সুপ্রিয় দর্শক, নতুন সময় এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ বছর এবং তরুণ প্রজন্মের ভাবনা। এই বিষয়ে আজকে আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি তেজগাঁও থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি সাহেবের সুযোগ্য সন্তান, তরুণ ব্যবসায়ী ও রাজনীতিবিদ জনাব সাফি মুদাচ্ছের খান জ্যোতি ভাইয়ের সঙ্গে। জ্যোতি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। নতুন সময়কে আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ। জ্যোতি ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালে জন্ম নিয়েছে এবং সেই থেকে তরুণ রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজ পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আওয়ামী লীগের দায়িত্ব নেন, তখনও তিনি একজন তরুণ রাজনীতিবিদ হিসেবেই দায়িত্ব নেন। তরুণদের উপরেই তিনি অনেক কিছু নির্ভর করে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি আপনার কাছে প্রশ্ন করব যে বর্তমান সময়ে যে আওয়ামী লীগ এবং আপনারা যারা তরুণ প্রজন্মের আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে থাকেন, আপনারা আওয়ামী লীগের কাছে কী ধরনের রাষ্ট্রনীতি কিংবা কী ধরনের পলিসি আশা করেন যেটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুবই কার্যকরী এবং ফলপ্রসূ হিসাবে কাজ করবে? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে একটি দেশে একটি পরিবর্তন আনতে হলে, একটি বিপ্লব বা রিভলিউশন আনতে হলে কিন্তু সে দেশের তরুণ প্রজন্মকে সর্বদাই অ্যাক্টিভ থাকতে হয়। কারণ তরুণরাই পারে একটি বিপ্লব আনতে, তরুণরাই পারে একটি পরিবর্তন আনতে। তো বর্তমানে আমরা যে ডিজিটাল যুগে এখন আছি, আমরা এখন সব কিছু কিন্তু প্রযুক্তি নির্ভর। এখন সেইকে কিন্তু পুরানো কনসেপ্ট নিয়ে কেউ চলাফেরা করছে না, সব কিছু এখন ডিজিটালাইজড। যেমন এখন আমাদের সবার হাতে মোবাইল ফোন আছে, স্মার্টফোন। সবাই দেখা গেছে ঘরে বসে আমরা সব তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের খবরাখবর নিতে পারতেছি। তো আমি আওয়ামী লীগ সরকারের কাছে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন তরুণ হিসেবে, একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে এটাই প্রত্যাশা যে বিশেষ করে প্রযুক্তির দিকে এবং বিশেষ করে প্রযুক্তির দিকটাতে যাতে উনি বেশি করে ফোকাস করে। যেমন দেখা গেছে যে যারা তরুণ আছে বয়সে, আমরা হয়তোবা দেখা গেছে যে কেউ হয়তোবা সামর্থ্যের কারণে, সামর্থ্যের অভাবের কারণে হয়তো সবাই তথ্য প্রযুক্তির সুবিধাগুলো ঠিকমতো পাচ্ছি না বা ব্যবহার করতে পারছি না। তো দেশের সর্বত্রই যাতে এই তথ্য প্রযুক্তির সুবিধাটা ছড়িয়ে পড়ে, সবাই যাতে তথ্য প্রযুক্তির আওতায় আসতে পারে। তো এই তথ্য প্রযুক্তির খাতটাকে সর্বত্র ছড়িয়ে দেখ, যাতে সবাই আমরা ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্টটা, এটার মধ্যে আমরা থাকতে পারি এবং সবাই যাতে আমাদের দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা আরও বেশি ইনফরমেটিভ হতে পারি, আরও বেশি তথ্য প্রযুক্তি নির্ভর করতে পারি। তো এরকমটাই আমার প্রধানমন্ত্রী। জ্যোতি ভাই, আমরা যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন যে ওনার যথেষ্ট বয়স হয়েছে, রাজনীতিতে এখন উনি অবসর নিতে চান। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই তরুণদেরকে সেই রাজনীতির যে ভারটা মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে যাবেন, সেটা তরুণদেরকেই নিতে হবে। এখন একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে আপনি কি মনে করেন সেই দায়িত্বটা আপনারা যথাযথভাবে পালন করতে পারবেন? এটি দেখেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং ধৈর্যের সাথে ওনার মেধার বলেই উনি কিন্তু দেশ পরিচালনা করে যাচ্ছেন এবং উনি কিন্তু যথেষ্ট প্রজ্ঞাসম্পন্ন এবং মেধাসম্পন্ন একজন নেত্রী উনি। তো উনি কিন্তু ওনার তরুণ বয়স থেকে উনি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, বঙ্গবন্ধু কন্যা। উনি আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। উনিকে কিন্তু এটি একদিনে হয়ে উঠতে পারেনি। এটা উনি দেখা গেছে যে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ওনারও মেধা, ওনারও বিচক্ষণতা বেড়েছে, যার ফলশ্রুতিতে আজকে উনি এই পর্যায়ে পৌঁছেছেন। তো ভবিষ্যতে যদি আমাদের তরুণ প্রজন্ম নেতৃত্বে আসে,
তাদেরকে সময় দিতে হবে। আমরা যদি খুব অল্প সময়ের মধ্যে তাদের কাছে মানে একবারে আকাশচুম্বী কোনো মানে প্রত্যাশা করি বা আমাদের প্রত্যাশার পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায়, এটা আমি মনে করি না ঠিক হবে। তো সময় দিতে হবে তরুণ প্রজন্মকে, যাতে তরুণ প্রজন্ম নিজেদের সেই মেধা, নিজেদের সেই প্রজ্ঞা আরও বৃদ্ধি করতে পারে এবং ইনশাল্লাহ একটা সময় তরুণ প্রজন্ম হাতেই আমাদের দেশ পরিচালিত হবে। জ্যোতি ভাই, আমরা এটা জানি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দুইবার দায়িত্ব পালন করছেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। মাননীয় প্রধানমন্ত্রী ওনার প্রতি আস্থা রেখেই ওনাকে পুনরায় আবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন এবং আমরা যতটুকু জানি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিষ্ঠা এবং যথাযথ সততার সাথে তিনি তার দায়িত্ব পালন করে আসছেন। আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের উনি গর্বিত সন্তান, তার সন্তান হিসাবে আপনি কি আপনার বাবার পদাঙ্ক অনুসরণ করে আরও ভালো কিছু আপনি জাতিকে উপহার দিতে চান? যে এটা তো মানে প্রত্যেকটা সন্তানেরই একটা প্রত্যাশা থাকে যে নিজের পিতার যে ভালো গুণগুলো সেগুলো সে অর্জন করে সামনে এগিয়ে যাবে। এটি প্রত্যেকটা সন্তানেরই একটা প্রত্যাশা। তো ওনার সন্তান হিসাবে হ্যাঁ, এটা তো আমিও আশাবাদী, আমিও প্রত্যাশা করি যে আমার পিতার যে সকল গুণাবলীর জন্য দেশের সকল মানুষ ওনার প্রশংসা করছেন বা উনি প্রশংসিত হচ্ছেন, সে গুণাবলী অর্জন করে ভবিষ্যতে যদি এরকম আমারও ওনার মতো একটু অবস্থানে আসার সুযোগ হয়, আমিও চেষ্টা করব যে ওনার যে গুণাবলী, ভালো গুণাবলী আছে সেগুলো ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমিও অবশ্যই চেষ্টা করব। জ্যোতি ভাই, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে ওনাদের মতো রাজনীতিবিদদের যথেষ্ট অবদান রয়েছে, শুধু আওয়ামী লীগে নয়, পুরো বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে ওনারা অবদান রেখে গেছেন। আমি আওয়ামী লীগের আজকের যে 71 বছর পেরিয়ে এসেছে, এই আওয়ামী লীগের কাছে কি আপনাদের কোনো নির্দিষ্ট চাহিদা আছে কিনা যে মানে আরও একটু এই ক্ষেত্রগুলোতে আর একটু ভালো করলে মানুষ আপনার উপকৃত হতো, কিংবা ভবিষ্যতে আরও ভালো কিছু পরিকল্পনা নেওয়া যেতে পারে, এই ধরনের কোনো চিন্তাভাবনা আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। যে বিশেষ করে আমাদের সরকারের নিকট, আওয়ামী লীগ সরকারের নিকট মানে আমাদের তরুণদের যে প্রত্যাশাটা বা যে চাহিদাটা, এটা বলতে গেলে যে আমাদের সর্বক্ষেত্রে দেখেন কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। যেমন বলতে গেলে রিসেন্ট আপনি করোনা ভাইরাসের কথাও যদি চিন্তা করেন, যে আমাদের সরকার কিন্তু যথেষ্ট পরিমাণে আন্তরিক যে করোনা ভাইরাসের এই প্রভাবটা মোকাবেলা করার জন্য আমাদের সরকার কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে এবং সরকার কিন্তু আন্তরিকভাবে সবাইকে আহ্বান করছে যে সরকারের সাথে সাথে বিভিন্ন মহলের মানুষজনও যাতে এগিয়ে আসে, সর্বস্তরের মানুষজন, তা হ্যাঁ মোটামুটি সবাই সবার সাইড থেকে যাতে চেষ্টা করে যে এই করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাবটা এটা আর কি আপনি করার জন্য, মোকাবেলা করার জন্য। তো সরকারের কাছে হ্যাঁ মানে দেখা গেছে যে আমাদের তরুণ প্রজন্মের যে আহ্বানটা, সেটা হ্যাঁ সবারই যেমন কিছু সীমাবদ্ধতা আছে, কিছু লিমিটেশনস আছে, অবশ্যই ইয়াং জেনারেশন আমরা যারা তরুণ প্রজন্ম, যে আমাদেরও কিছু সীমাবদ্ধতা, কিছু লিমিটেশনস আছে আর কি। যেমন আমি শুরুতে বললাম যে এই ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্টটা বা তথ্য প্রযুক্তির যে সুবিধাটা, এটা যাতে সর্বত্র ছড়িয়ে দিতে পারে, দেশের সর্বত্র এরকম একটা প্ল্যাটফর্ম যাতে তৈরি হয় আর কি। তো এটা বিশেষ করে হ্যাঁ প্রধানমন্ত্রীর নিকট একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে আমারও একটি অনুরোধ যে শুধু তথ্য প্রযুক্তি নয়, তথ্য প্রযুক্তির পাশাপাশি শিক্ষা এবং চিকিৎসার যে অন্যান্য যে সার্বিক দিকগুলো আছে, এগুলো উদ্যোগগুলো যাতে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। অনেক জায়গায় হয়তো বা দেখা গেছে কেউ সামর্থ্যের অভাবে বা অর্থের অভাবে হয়তো পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না, তো তরুণরাও যাতে সেসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, এরকম একটি প্ল্যাটফর্ম যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করে যেতে পারেন, ওনার নিকট এই প্রত্যাশা আমার। জ্যোতি ভাই, আপনি সেভ দ্য ফিউচার নামে একটি সংগঠনের প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করছেন। সংগঠনটি তরুণদের নিয়ে গঠিত। আপনারা সাধারণত শিশুদের জন্য কাজ করে থাকেন এবং সমাজের আরও অন্যান্য বিষয় আপনারা কাজ করেন। আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই, যে আপনি আওয়ামী লীগের একজন তরুণ
নেতৃত্বে আছেন এবং আপনি আওয়ামী লীগের জন্য কাজ করছেন। এই সামাজিক দায়িত্ববোধগুলি কি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে করা যায় কিনা, বা তরুণদের জন্য আপনাদের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কিংবা যুবলীগ যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের কোনো পরিকল্পনা আছে কিনা তরুণদের বিষয়ে? জি, ধন্যবাদ। যে আপনারা জানেন যে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মূলত মানবিক বা মানবতামূলক কার্যক্রমের সাথে জড়িত। বিশেষ করে আমরা সুবিধাবঞ্চিত শিশুপথ শিশুদের নিয়ে কাজ করে থাকি, তাদের সে শিক্ষার জন্য, তারপরে কীভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা যায়, কিভাবে চিকিৎসার সুবিধা মানে দেশে সর্বত্র পৌঁছে দেওয়া যায় যারা সুবিধাবঞ্চিত রয়েছে। তো এই ধরনের মানবিক যে কার্যক্রমগুলো, এগুলো শুধু মানে আপনার আর কি এদের জন্য না, আর কি রাজনীতিবিদদের জন্য না, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না, যারা রাজনীতির বাইরে যারা রয়েছেন, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই একটা নৈতিক দায়িত্ব, একটি মানবিক দায়িত্ব, যে মানবতার জন্য, আত্মমানবতার জন্য যে সকলেই কাজ করবে যার যার সামর্থ্য অনুযায়ী, এটাই প্রত্যেকেরই দায়িত্ব। তো সেই দৃষ্টিকোণ থেকে তো চিন্তা করলে অবশ্যই যে মানে রাজনৈতিকভাবে বা যারা এখন তরুণ রয়েছে, তরুণ সমাজ এগিয়ে আসবে এই ধরনের সামাজিক বা আত্মমানবতামূলক কার্যক্রমে, এটা মানে আমি বলবো যে সবারই একটা নৈতিক দায়িত্ব, একটা মানবিক দায়িত্ব, এটা সবারই এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত আমি মনে করি। আচ্ছা জ্যোতি ভাই, আপনি আপনার সেভ দ্য ফিউচারের বাইরেও আপনি একজন ব্যবসায়ী হিসেবে খুবই সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের অর্থনৈতিক যেই বিষয়টি এখন বাংলাদেশে বিরাজ করছে, যে আমরা একটি উন্নয়নশীল রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আপনি কি মনে করেন অর্থনৈতিকভাবে বাংলাদেশ আরও শক্তিশালী হবে এবং এই অর্থনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা থাকবে খুব বেশি, এবং তরুণরাই আগামী দিনের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে, এটা কি আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথমে যে জিনিসটা আমি উল্লেখ করতে চাই যে আমাদের দেশের একটি সিংহভাগ অংশ সাধারণ জনগণের একটি সিংহভাগ অংশই কিন্তু 25 বছরের নিচে, যারা এখনও তরুণ বয়সে। তো এটি আমাদের একটি সম্পদ, যে কারণ তরুণ প্রজন্ম কিন্তু একটি দেশের বা একটি রাষ্ট্রের সম্পদ। আর আপনারা দেখবেন যে বিগত যদি 15-20 বছরের মানে সব কিছু আমরা যদি একত্রে করে পর্যালোচনা করি, যে সব কিছুতেই যেমন একটা পরিবর্তন আসতেছে, তথ্য প্রযুক্তির একটা ছোঁয়া আসতেছে, এর মধ্যে কিন্তু তরুণ প্রজন্মের একটি বিরাট ভূমিকা রয়েছে। আজকে তরুণ প্রজন্মের যে মেধা, তরুণ প্রজন্মের যে জ্ঞান বা তরুণ প্রজন্মের যে বুদ্ধি, এটার একটা মানে তাদের এই প্রয়াসের কারণেই কিন্তু আজকে তথ্য প্রযুক্তির দিক থেকে বিভিন্ন রকম উন্নয়ন আমরা সাধন করতে পেরেছি, এবং আমাদের দেশের তরুণরা শুধু দেশে না, দেশের বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন সেক্টরে অবদান রাখতে পারছে। এটা অবশ্যই গর্ব করার মতো একটা বিষয়। আর যেহেতু বর্তমানে আমাদের দেশের সিংহভাগ একটি অংশ জনগণের বা জনসাধারণের সিংহভাগ একটি অংশ তরুণ, যাদের বয়স 25-এর নিচে। তো আমরা যদি এই যে আমাদের এই তরুণ প্রজন্ম, যেটা আমাদের একটি রাষ্ট্রীয় সম্পদ, ভালো করে আমরা সংরক্ষণ করতে পারি, এটা পরিচালনা সঠিকভাবে আমরা করতে পারি, অবশ্যই হয়তোবা আমাদের এই তরুণ প্রজন্ম এক সময় দেশে একটি তথ্য প্রযুক্তি বলেন বা চিকিৎসা ক্ষেত্র বলেন, ব্যবসায়িক ক্ষেত্র বলেন, সব জায়গায় একটি বিপ্লব আনতে পারবে, বিপ্লব সাধন করতে পারবে। আচ্ছা, আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগের 71 বছরের রাজনীতি এবং ভবিষ্যতে আমরা যে তরুণ প্রজন্ম আমরা দেখছি, বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় তরুণ প্রজন্ম গড়ে উঠছে, রাজনৈতিকীকরণের ক্ষেত্রে আপনার এই তরুণ প্রজন্মে কতটুকু রাজনীতিতে সম্পৃক্ত হওয়া উচিত, এবং রাজনীতিতে যদি সম্পৃক্ত না হয়ে থাকে তাহলে কিভাবে দেশের উন্নয়ন আসতে পারে, অথবা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে কতটা ভালোভাবে দেশের উন্নয়ন করা যায়, সেই ধরনের চিন্তাভাবনা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাচ্ছি। জি, ধন্যবাদ। প্রথমে বলতে চাই যে এখন যে রাজনীতির যে পরিবেশটা বর্তমানে,
এটা কিন্তু আপনি যদি 20 বছর আগের সাথে তুলনা করেন, আপনি কিন্তু দেখবেন যে মানে আকাশ পাতাল পার্থক্য, মানে রাজনীতির যে প্রেক্ষাপটটা, রাজনীতির যে লেভেল প্লেইং গ্রাউন্ডটা, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আগে একটা সময় মানুষ কিন্তু রাজনীতিকে কিছুটা ঘৃণার চোখে দেখতো, যে মানে মানুষের একটা ধারণা ছিল যে ভদ্র মানুষ কখনো পলিটিক্স করতে পারে না, পলিটিক্সে ইনভলভ হতে পারে না। এখন কিন্তু সেই সময়টা নেই। এখন আপনি দেখবেন যে প্রতিটি রাজনৈতিক দলে, আপনি সেটা সরকারি দলের কথা, সরকারি দলের দিকে তাকান না কেন বা বিরোধী দলের দিকে তাকান না কেন, প্রত্যেকটি রাজনৈতিক দলেই দেখবেন যে এখন তরুণ প্রজন্ম কিন্তু আসতেছে। কারণ আমাদের দেশে যে তরুণ প্রজন্ম, তারা খুবই ইনফরমেটিভ, তারা তথ্য প্রযুক্তি নির্ভর, তারা এখন তারা ফিল করতে পারছে যে না, এখন একটা মানে লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হচ্ছে। এখন মানে যে কেউ রাজনীতিতে আসতে পারে, একটা সুস্থ পরিবেশ বিরাজ করছে। এই কারণে কিন্তু সবাই আগ্রহ প্রকাশ করতে পারছে যে মোটামুটি এখন শিক্ষিত সমাজ, শিক্ষিত তরুণ সমাজ এখন রাজনীতির দিকে ঝুঁকতেছে আর কি। তো এটা অবশ্যই একটি পজিটিভ দিক। আর এটা আমি মনে করি যে এটা কিন্তু এই আওয়ামী লীগ সরকারের পিরিয়ডে কিন্তু এটি সম্ভব হয়েছে। আমাদের আওয়ামী লীগ সরকার যখন 2008 সালে ক্ষমতায় আসলো, এরপর থেকে কিন্তু আপনি দেখবেন যে মানে রাজনীতির পরিবেশটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলো। এখন যে একটি সুস্থ পরিবেশ বিরাজ করছে। একসময় রাজনীতি যেমন হানাহানি বা মারামারির যে রাজনীতিটা ছিল, একটা অসুস্থ পরিবেশ ছিল, সেই পরিবেশ কিন্তু এখন আর নেই। এখন একটা পজিটিভ চেঞ্জের কারণে এখন একটা রাজনীতির যে ফিল্ডটা, সেখানে একটা সুস্থ পরিবেশ বিরাজ করছে বলে এখন আমাদের দেশের তরুণ প্রজন্ম রাজনীতির দিকে আসতেছে। সবাই এখন নিজের থেকে একটা ইন্টারেস্ট ফিল করে যে তারা পলিটিক্সে আসবে, রাজনীতিতে আসবে, সবাই একটা আগ্রহ ফিল করে। তো আমি মনে করি এটা অবশ্যই ভালো একটা দিক, এটা পজিটিভ একটা দিক। আর যে কোনো ব্যাপারে অবদান রাখবার জন্য সেটা আপনি সেটা মানে শিক্ষা বলেন বা অর্থনীতি বলেন, তথ্য প্রযুক্তি বলেন, সেসব জায়গায় একটি পরিবর্তন নিয়ে আসতে হলে যে মানে এটা এসব ক্ষেত্রে যে মানে তরুণ রাজনীতিবিদদেরই যে শুধু আসতে হবে তা না। এটি আমি বলবো যে এটি যে কেউ আনতে পারে, সবারই একটা সম্মিলিত প্রয়াস দরকার। হ্যাঁ, তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে যারা ইন্টারেস্ট ফিল করে তারা পলিটিক্সে আসবে, যারা পলিটিক্সে হয়তোবা তেমন একটা ইন্টারেস্ট ফিল করে না, তারা তাদের সাইড থেকেও তারা কন্ট্রিবিউশন রাখতে পারে, অবদান রাখতে পারে। তো এটা অবশ্যই আমি মনে করি যে সর্বক্ষেত্রে সেটা দেশের অর্থনীতি বলেন, তথ্য প্রযুক্তি বলেন, শিক্ষা বা চিকিৎসা, যে ক্ষেত্রেই বলেন না কেন, যে তরুণ প্রজন্মদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। কারণ তরুণ প্রজন্ম যদি সিনসিয়ার হয়, তারা যদি এই ব্যাপারে সিনসিয়ার হয়ে এগিয়ে আসে, তাহলে অবশ্যই দেশে একটা পরিবর্তন আসবে। ধন্যবাদ জ্যোতি ভাই। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের 71 বছর এবং তরুণ প্রজন্মের ভাবনা এই নিয়ে আমরা কথা বলছিলাম। আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতা, তেজগাঁও থানা আওয়ামী লীগের সম্মানিত কার্যকরী কমিটির সদস্য শাফি মোদাস্সর খান জ্যোতির সঙ্গে তিনি আমাদেরকে জানালেন যে ভবিষ্যৎ যে রাজনৈতিক নেতৃত্ব আসবে সেটা আসলে তরুণদের হাত ধরেই আসবে। সেই জন্য তরুণদের প্রতি তিনি আস্থা রাখতে বলেছেন এবং সেই আস্থার হাত ধরেই তরুণ প্রজন্ম আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হবেন এবং ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে গঠনমূলক কাজে অংশ নেবেন বলে তিনি মনে করেন। সুপ্রিয় দর্শক, আমরা আবার আরেকটি অনুষ্ঠানে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।